মুখতার আনসারি নামটা খুব চেনা চেনা লাগছে তো। উত্তরপ্রদেশের অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি এবং উত্তরপ্রদেশ রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ এই মুখতার আনসারি, যিনি সম্প্রতি হার্ট অ্যাটাকে মারা যান গত 28শে মার্চ। তিনি কিন্তু উঠে এসেছিলেন এক অতি সম্ভ্রান্ত পরিবার থেকে। বাবা হাজি সুবহান আল্লাহ আনসারি ছিলেন কমিউনিস্ট পার্টির লিডার। ঠাকুরদা মুখতার আহমেদ আনসারি ছিলেন কংগ্রেস সভাপতি, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং উপাচার্যও বটে। শুধু তাই নয়, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামীও। দাদু মোহাম্মদ ওসমান ছিলেন ভারতীয় সেনার ব্রিগেডিয়ার, যিনি 1947 সালে ভারত পাক যুদ্ধে শহীদ হন এবং মরণোত্তর মহাবীর চক্র সম্মান পান। আর কাকা ছিলেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তাহলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন তো? এক্কেবারে হেভিওয়েট। শুধু তাই নয়, মুখতার আনসারি নিজেও কিন্তু একজন সফল আর্টস গ্র্যাজুয়েট ছিলেন, বলা যায় ওয়েল এডুকেটেড। এত সব ক্রেডেনশিয়ালস সত্ত্বেও কিভাবে তাহলে মুখতার আনসারি হয়ে উঠলেন উত্তরপ্রদেশের ডন? চলুন আজ সেই গল্পটাই একটু জেনে নেওয়া যাক। আপনারাও কিন্তু শোনার পর চমকে উঠবেন। তবে মুখতার আনসারিকে জানতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন। মুখতার আনসারির জন্ম উত্তরপ্রদেশের গাজীপুরে 1963 সালের 30শে জুন। পরিবারে বাবা, দাদু, ঠাকুরদা সবাই তো কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সে কথা অবশ্য আমি আগেই বলেছি। ফলে মুখতারের ছোট থেকেই রাজনীতির ওপর একটা ঝোঁক ছিল, কিন্তু রাজনীতির থেকেও বেশি ঝোঁক ছিল মুখতারের অন্ধকার দুনিয়ার প্রতি। খুব ছোটবেলায়, সালটা 1978, যখন তার বয়স সবেমাত্র 15 পেরিয়েছে, তখন থেকেই মুখতার অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে পড়ে। আসলে এই সব কিছুরই শুরু 1970 সাল নাগাদ, যখন পূর্বাঞ্চলে গভর্নমেন্টের ডেভেলপমেন্টাল প্রজেক্টের জন্য প্রচুর ফান্ড রিলিজ হয় এবং সেই সমস্ত লোভনীয় গভর্নমেন্ট কন্ট্রাক্টগুলোকে পাবার জন্য বিভিন্ন লোকাল অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং কাজ করতে শুরু করে। মুখতার আনসারিও এইরকমই একটা গ্যাংয়ের মেম্বার হয়ে কাজ শুরু করে, যার নাম ছিল মাখানু সিংয়ের গ্যাং। কিন্তু মুখতারের লক্ষ্য ছিল উত্তরপ্রদেশের গ্যাংস্টার হওয়া। মুখতারের লক্ষ্য ছিল ওই সমস্ত কন্ট্রাক্ট সব নিজের করে অপারেট করার এবং অন্য কোনো গ্যাংকে সে এক তিলও জায়গা ছেড়ে দিতে রাজি ছিল না। ফলে তার অপোজিশনে সাহেব সিংয়ের গ্যাংয়ের সঙ্গে শুরু হয়ে গেল তার সংঘাত এবং সাহেব সিংয়ের গ্যাংকে শেষ করে মুখতার হয়ে গেল পূর্বাঞ্চলের মাফিয়া লিডার। তবে এই সমস্ত সরকারি কন্ট্রাক্ট থেকে এবং তার আরও অন্যান্য অবৈধ কার্যকলাপ, তোলাবাজি ইত্যাদি থেকে যা আয় হতো, তার কিছুটা কিন্তু মুখতার নিজের ভাবমূর্তি তৈরি করার জন্য উত্তরপ্রদেশের স্থানীয় মানুষদের এবং গ্রামোন্নয়নের কাজে ব্যবহার করত। ফলে তার মূল কেন্দ্র মৌ সদরের মানুষের কাছে আক্ষরিক অর্থেই মুখতার হয়ে উঠেছিল মাসিহা। এবং এই ভাবমূর্তিই কিন্তু পরবর্তীকালে মুখতারকে তার বিধায়ক নির্বাচিত হওয়ার পথ সুগম করে দেয়। অপরাধমূলক ভীতি প্রদর্শনের জন্য আইপিসি সেকশন 503 ধারায় গাজীপুরের সৈয়দপুর পুলিশ থেকে তাকে অ্যারেস্ট করা হয়। 1982-তে মুখতার গাজীপুরের পিজি কলেজে অ্যাডমিশন নেয় এবং সেখানে স্টুডেন্ট পলিটিক্সে যোগদান করে। অন্ধকার জগতে সে হাত তো আগেই মিলিয়েছিল, এইবারে সে ছাত্র রাজনীতির মাধ্যমে বৃহত্তর রাজনীতির জগতে পা রাখল। প্রথম থেকেই মুখতারের একটা লক্ষ্য ছিল নিজেকে বাহুবলী করে তোলা। আর বাহুবলী করে তুলতে গেলে জনগণের মধ্যে তো ত্রাসের সঞ্চার করতে হবে, ভয় ঢোকাতে হবে মানুষের মনে, যাতে করে মুখতারের নাম শুনলে লোকে কেঁপে ওঠে। যেমন ভাবা তেমন কাজ। কলেজে থাকাকালীন স্টুডেন্ট পলিটিক্স করতে করতেই মুখতার নিজের অন্ধকার জগতের শাগরেদদের রাজনীতির মধ্যে ঢোকাতে শুরু করে, যেটা আমরা ইংরেজিতে বলি ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। অর্থাৎ যত বেশি করে সম্ভব ক্রিমিনালদের পলিটিক্সে ইনভলভ করানো এবং যাদের নামে ক্রিমিনাল চার্জেস রয়েছে তাদেরকে পলিটিক্সে ইনভলভ করিয়ে ক্রিমিনালদের দ্বারা চালিত পলিটিক্যাল দল গড়ে তোলা, যাতে করে পরে যখন কোনো পলিটিক্যাল পদ পাওয়া যাবে তখন তার শীর্ষে বসবে অন্ধকার জগতের এই ক্রিমিনালরা। এই পদ্ধতির
বিশেষ সুবিধে হলো মাসল পাওয়ার দিয়ে ইলেকশনের খরচা তোলা এবং ভয় দেখিয়ে ভোট ব্যাংক তৈরি করা। মুক্তার এই সমস্ত কাজে কিন্তু একেবারে সিদ্ধহস্ত হয়ে উঠল এবং 1985 সাল নাগাদ মুক্তার হয়ে উঠল উত্তরপ্রদেশের কন্ট্রাক্ট মাফিয়া গ্রুপের এক বিশেষ পরিচিত মুখ। 1986 সালে গাজীপুরের মোহাম্মদ পুলিশ স্টেশনে মুক্তারের এগেনস্টে একটা মার্ডার কেস ফাইল হলো এবং মুক্তারকে আইপিসি সেকশন 302 ধারায় অভিযুক্ত করা হয়। 1987-তে জালিয়াতি করে অস্ত্রের লাইসেন্স পাওয়ার মামলায় মুক্তারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে তার সাথে 2,02,000 টাকা জরিমানা করেছিল বারাণসীর এমপি এমএলএ আদালত। কিন্তু সুচতুর মুক্তার তার বাহুবলে এবং উচ্চপদস্থ আমলা আর রাজনীতিকদের সঙ্গে বিশেষ সম্পর্কের খাতিরে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যেত। এইভাবেই চলতে চলতে 1986 পর থেকে শুরু হয়ে গেল তার দুরন্ত গতিতে অন্ধকার জগতে বিচরণ। ভয় দেখানো, খুন, তোলাবাজি, রাহাজানি, মানুষের মনে আতঙ্ক তৈরি করা, মারধর, গুন্ডামি, খুনের হুমকি, খুন, কন্ট্রাক্ট কিলিং, কোনো কিছু বাদ গেল না। এবং এই সব কিছুতে মুক্তার এবং তার ক্রিমিনাল নিয়ে তৈরি করা পলিটিক্যাল গ্যাং হয়ে উঠল সিদ্ধহস্ত এবং উত্তরপ্রদেশের ত্রাস। 1990-এর মাঝামাঝি পূর্বাঞ্চলের গ্যাং লিডার ব্রিজেশ সিংকে টেনে নামিয়ে আনসারি হয়ে গেল পূর্বাঞ্চলের একচ্ছত্র বাহুবলী। 1991 সালে প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা বর্তমান উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়ের বড় ভাই অবধেশ রায়কে খুনের মামলায় মুক্তারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে বারাণসীর এক সাংসদ এমএলএ আদালত। এরপরেই মুক্তার একটা নতুন খেলা শুরু করলো। সমাজের সংখ্যালঘু মুসলিমদের সে ইনফ্লুয়েন্স করতে শুরু করলো এবং উত্তরপ্রদেশের সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিল। 1996-তে বিএসপি অর্থাৎ বহুজন সমাজ পার্টির টিকিটে মুক্তার প্রথম অ্যাক্টিভ পলিটিক্সে রাজ্য বিধানসভায় এমএলএ মনোনীত হল। 1997-এর 22 জানুয়ারি বিজেপি নেতা এবং কয়লা ব্যবসায়ী নন্দকিশোর রুংটাকে অপহরণ এবং হত্যার মামলা না চালানোর জন্যে মহাবীর প্রসাদ রুংটাকে হত্যার হুমকি দেওয়ার জন্যে মুক্তার আনসারিকে 5.5 বছরের কারাদণ্ড দিল বেনারসের সাংসদ এমএলএ আদালত। জেল থেকে বেরোনোর পরেও 2002 সালে মুক্তার আবার রাজ্য বিধানসভায় টিকিট পায় এবং দ্বিতীয়বারের জন্যে এমএলএ হয়। কিন্তু মুক্তার শুধু এমএলএ তো ছিল না, মুক্তার ছিল উত্তরপ্রদেশের গ্যাংস্টার এমএলএ, উত্তরপ্রদেশের ত্রাস। মাসল পাওয়ার, থ্রেট, পাবলিকের মধ্যে আতঙ্ক তৈরি করে এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুক্তার আনসারি হয়ে উঠল একজন প্রফেশনাল ক্রিমিনাল এমএলএ। তার এগেনস্টে এরপর একের পর এক ক্রিমিনাল কেস কোর্টে ফাইল হতে শুরু করল। 2005 সালের নভেম্বরে গাজীপুরের তৎকালীন বিধায়ক কৃষ্ণানন্দ রায় সহ 7 জনের হত্যাকাণ্ডে মুখ্য অভিযুক্ত হয়ে গেল এই মুক্তার আনসারি এবং এই কেসে গাজীপুরের সাংসদ এমএলএ মুক্তারকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। এরপরই অপোজিশন পার্টি, মিডিয়া এবং জনতার চাপে উত্তরপ্রদেশ সরকার একরকম বাধ্য হয়েই মুক্তারকে জোর করে জেলে ঢোকায়। কিন্তু মুক্তারকে আটকানো যায়নি। 2017-র ইলেকশনে মুক্তার আবার পুনর্নির্বাচিত হয়ে এমএলএ হয়। মুক্তারের বিষয়ে বলতে গিয়ে সমাজবাদী পার্টির এমএলএ মহেন্দ্রনাথ যাদব মুক্তার আনসারিকে বর্ণনা করেছেন গরিবের মাসিহা বলে এবং খেতাব দিয়েছেন রবিনহুড। কারণ তার এবং তার মতো উত্তরপ্রদেশের জনগণের মতে মুক্তার আনসারি এমন একজন মানুষ যিনি গরিবদের হয়ে গলা তুলেছেন, গরিবদের জন্য করেছেন এবং মানুষের পাশে থেকেছেন। তা এহেন মানুষকে কি মাফিয়া গ্যাংস্টার বলা যায়? তাই তিনি বারবার ফিরে আসবেন, তাকে তো আটকানো যাবে না। মজার ব্যাপার, হয়েছেও ঠিক তাই। 2007-এ যখন মুক্তার আনসারি পুনর্নির্বাচিত হয়ে এমএলএ হলেন তখন কিন্তু তিনি জেলেই ছিলেন। কিন্তু মুক্তারের এগেনস্টে এত ক্রিমিনাল কেস কোর্টে ফাইল হতে শুরু করলো যে বাধ্য হয়ে বহুজন সমাজ পার্টি 2010 সালে তাকে বহিষ্কার করলো। এরপরেই মুক্তার তার ভাইদের নিয়ে জেলে থাকা অবস্থাতেই কোয়ামি একতা দল নামে একটি ক্রিমিনালাইজড পলিটিক্যাল দল গঠন করে, শুধুমাত্র উত্তরপ্রদেশে তার ইনফ্লুয়েন্স বজায় রাখার জন্যে এবং ইলেকশন লড়ার জন্যে। পরবর্তীকালে 2012 এবং 2017 সালেও মুক্তার বারংবার পুনর্নির্বাচিত হন জেলে থাকা অবস্থাতেই।
2017 পরে 2022 অবশ্য মুক্তার তার ছেলেকে এগিয়ে দেন মৌ সদর থেকে লড়বার জন্য, কারণ ততদিনে তার বিরুদ্ধে 14টি খুন সহ 63টি ফৌজদারি মামলা এবং উত্তরপ্রদেশের গ্যাংস্টার আইনের 7টি মামলা রুজু হয়ে গেছে। এবং উত্তরপ্রদেশে পুলিশ মুক্তার আনসারি গ্যাং থেকে 608 কোটি অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ফলে তার ছেলে আব্বাস আনসারি মৌ সদর থেকে 2022 সালে সোহেল দেব ভারতীয় সমাজ পার্টির হয়ে ইলেকশন লড়েন এবং জেতেন, আর সেটাও তার বাবা মুক্তার আনসারির পাওয়ারে। মুক্তার অন্ধকার দুনিয়াতে যেমন ছিলেন পারদর্শী, তেমনই কুশীলব ছিলেন রাজনীতিতে। তবে বয়স বাড়ার সাথে সাথে এবং দীর্ঘ কারাবাসের প্রভাবে শারীরিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন, হয়ে পড়েছিলেন অসুস্থ। গত 26শে মার্চ হঠাৎই তার পেটে যন্ত্রণা হয় এবং সেই নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হন। সেই সময় তার ভাই আফজাল আনসারি অভিযোগ করেছিলেন যে তার দাদাকে বিষ দেওয়া হয়েছে জেলে। অবশ্য তারপরে সাময়িকভাবে সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং আবার জেলেও ফেরেন প্রাক্তন এই বিধায়ক। কিন্তু গত 28শে মার্চ পুনরায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরে উত্তরপ্রদেশের বান্দা জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয় গ্যাংস্টারকে, এবং সেখানেই রাত্রে মৃত্যু হয় বহু চর্চিত এই গ্যাংস্টার তথা প্রাক্তন বিধায়ক মুক্তার আনসারির। মেডিকেল বুলেটিন অনুযায়ী 28শে মার্চ রাত 8:25 নাগাদ বান্দার জেলা হাসপাতালে যখন মুক্তার আনসারিকে নিয়ে আসা হয়, তখন তিনি সংজ্ঞাহীন ছিলেন এবং বারবার বমিও করছিলেন। তবে চিকিৎসার জন্য 9 সদস্যের একটি বোর্ড গঠন করে চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসক দল চিকিৎসা শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুক্তার আনসারির, এবং এরই সাথে সাথে শেষ হয়ে যায় বিগত 50 বছরে উত্তরপ্রদেশের তৈরি করা রবিনহুডের ত্রাসের সাম্রাজ্য। যদিও তার প্রভাবের জেরে আজও তার পরিবারের সদস্যরা সাংসদ বিধায়ক পদে বহাল তবিয়তেই রাজ করছেন। তাই একথা বলা যাবে না যে মুক্তার আনসারির মৃত্যুর সাথে সাথেই উত্তরপ্রদেশের ত্রাসের দুনিয়ায় পূর্ণচ্ছেদ পড়ে গেছে। পূর্ণচ্ছেদ টানতে হলে আপাতত আমাদের যোগী আদিত্যনাথই এখন প্রধান ভরসা। অন্ধকার জগতের এবং রাজনীতির মেলবন্ধনে তৈরি এক বিতর্কিত চরিত্র ছিলেন এই গ্যাংস্টার মুক্তার আনসারি। একাধারে ত্রাস সৃষ্টিকারী ডন, অন্যদিকে গরিবের মসিহা রবিনহুড। মুক্তার আনসারির এই জীবন কাহিনী সব মিলিয়ে সত্যিই বড় রোমাঞ্চকর, প্রায় পর্দায় দেখা হিন্দি ছবির মতোই। আমার আজকের প্রতিবেদন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হই হই চ্যানেলে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।